নেপালে ঝুঁকি নিয়ে চলছে উদ্ধার তৎপরতা। এখনো নিখোঁজ বহু প্রাণহানি বেড়ে 600-র কাছাকাছি। আমরা জানি না ধ্বংসস্তূপের নিচে কি আছে। উদ্ধার ও সরিয়ে নেয়ার পর্বের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। এটা মানসিকভাবে আমাদের উপর মারাত্মক প্রভাব ফেলছে। সাহায্যের জন্য কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছি, কিন্তু তথ্য দিয়ে সাহায্য করার জন্য কেউই এগিয়ে আসছে না। বন্যা ভূমিধসে ক্ষতিগ্রস্ত প্রায় 90,000 মানুষ। চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে পদ্মা নদীর পানিতে ডুবে 5 শিশুর মৃত্যু। চরচাকলা গ্রামের শোকের ছায়া। ওই আমার ভাগ্নিরা আসছিল আমার বাড়ি, বসুন করবো কে আসছিল পার্সি নদী, যাহার বেটি এসছে আর দুটা ভাতিজি এসছে, ওরা শুনতে শুনতে চলে এসছে, নদীতে নেমেছে। কক্সবাজারে বাকবিতণ্ডার জেরে হামলা সংঘর্ষ, 2 যুবক নিহত। চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী মোবারক গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য। সৌদি আরবে আগুনে নিহত 9 জনের দাফন সম্পন্ন। নওগাঁ, রাজশাহী ও নাটোরে স্বজনদের আহাজারি। দীর্ঘ 4 বছর থেকে বিদেশ ছিল সৌদি আরবে। অগ্নিকাণ্ড ইনি মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। সন্তান না থাকলে মায়ের কি জ্বালা একমাত্র মাই বোঝে, এবং তার ছেলে সন্তানেরাই বুঝবে, এছাড়া কেউ বুঝবে না। ট্রাইব্যুনালে বিচারাধীন জুলাই অভ্যুত্থানের 25টির বেশি মামলা, 2টিতে রায়ের অপেক্ষা, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা। বন্দর নগরীতে স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল। নির্দলীয় ভোটের মাঠে দলীয় প্রার্থী বাছাইয়ের তোড়জোড়। জনসম্পৃক্ততা যার সাথে সবচেয়ে বেশি অতুলনীয়, এই ধরনের ব্যক্তিদেরকে দল বাছাই করে নেবে। সর্বপর্যায়ে আমাদের নেতৃত্ব বাছাই করা হয়েছে। শিডিউল হলেই আমরা ইনশাআল্লাহ স্থানীয় নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারব। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। নেপাল ও তিব্বত সীমান্তে দ্বিতীয় দফায় আকস্মিক বন্যার শঙ্কা তৈরি হয়েছে। হ্রদের পানি বাড়ায় বাঁধ ভেঙে পানি চলে আসতে পারে এই এলাকায়। আর এই বৈরী পরিস্থিতিতেও নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। এতে জারি করা রয়েছে উচ্চ সতর্কতা। ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 579 জনে। আর এছাড়া কমপক্ষে 90,000 মানুষ ক্ষতিগ্রস্ত বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। পলিমাটি কাদায় ঢাকা পড়েছে 40 কিলোমিটার পাকা সড়ক, ধ্বংস হয়েছে 80টি সেতু, বিচ্ছিন্ন বহু দুর্গম এলাকা। 48 ঘন্টায় উদ্ধার হয়েছে শত শত মরদেহ, যাদের মধ্যে রয়েছেন বিদেশি নাগরিকও। সব মিলিয়ে আকস্মিক বন্যায় নেপালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এখনো। এর মধ্যেই দেখা দিয়েছে নতুন বিপর্যয়ের শঙ্কা। চীন বলছে নেপাল চীন সীমান্তে পাহাড়ি এলাকায় নতুন একটি প্রতিবন্ধক হ্রদ বা ব্যারেজ লেক তৈরি হয়েছে। হ্রদটিতে দ্রুত পানিও জমছে। নদীর স্বাভাবিক প্রবাহ প্রাকৃতিক বাধায় আটকে প্রতিবন্ধক হ্রদটি তৈরি হয়েছে। বাঁধটি ভেঙে গেলে আটকে থাকা বিপুল পরিমাণ পানি একসঙ্গে নিচের দিকে নেমে যেতে পারে। এর মধ্যেই পানি বেড়েছে 25 লাখ ঘনমিটারে, যা আগামী 3 দিনে 30 লাখ ঘনমিটার পর্যন্ত বাড়তে পারে। আর তখনই হয়তো বাঁধ ভেঙে দ্বিতীয় ঢল নামতে পারে বলে সতর্ক করেছে চীন। এমন অবস্থায় প্রথমে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত ঘোষণা করে নেপাল চীন। তবে কিছুক্ষণ পর ফের শুরু হয় তৎপরতা। সেই সঙ্গে ক্ষয়ক্ষতি এড়াতে তিব্বতের সীমান্তবর্তী এলাকা ও নেপালের রাসোয়া ও নোয়াকুট জেলা সহ ত্রিশুলির সাধারণ মানুষদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কমপক্ষে 90,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত বলেও উদ্বেগ জানানো হয়েছে। নারী ও শিশু সহ হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আমাদের তথ্য অনুযায়ী অন্তত 93,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের সাহায্যের প্রয়োজন। আমরা দ্বিতীয় বন্যার আশঙ্কায় খুবই উদ্বিগ্ন। অন্যদিকে মানবিক পরিস্থিতিতে শোক জানিয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। উদ্ধারে সহায়তা করছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস। নীরব দাস, নিউজ 24।
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুর্গম এলাকায় আটকে পড়াদের উদ্ধারে চলছে ব্যাপক অভিযান। স্থলপথের পাশাপাশি হেলিকপ্টার, রাবার বোট এবং ড্রোন ব্যবহার করে চলছে উদ্ধার কাজ। দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে প্লাবিত জনপদ, আটকে পড়াদের জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে কাজ করছেন সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সাহায্যের হাত বাড়িয়েছেন সাধারণ মানুষও। সে মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেপালের বিস্তীর্ণ এলাকা। কোথাও কাদার স্রোতে আটকে মানুষ, কোথাও নদীর মাঝখানে গাছ আঁকড়ে বাঁচার চেষ্টা। দুর্গম এসব এলাকায় পৌঁছাতে আপ্রাণ চেষ্টা করছে উদ্ধারকারীরা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় অনেক এলাকার ভরসা এখন আকাশপথ। পাহাড়ি ঢাল, নদীর মাঝখানে কিংবা কাদায় আটকে পড়াদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে মানুষকে এয়ারলিফটে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। এটা মানসিকভাবে আমাদের উপর মারাত্মক প্রভাব ফেলছে। সাহায্যের জন্য কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছি, কিন্তু তথ্য দিয়ে সাহায্য করার জন্য কেউই এগিয়ে আসছে না। প্লাবিত আবাসিক এলাকা ও নিচু জনপদে চলছে নৌপথে উদ্ধার অভিযান। বাড়ির ছাদ কিংবা উঁচু স্থানে আশ্রয় নেওয়াদের সরিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে রাবার বোট ও অন্যান্য নৌযান। উদ্ধারকারীদের পাশে দাঁড়াচ্ছে সাধারণ মানুষও। কোথাও দড়ি ফেলে, আবার কোথাও কাঠের টুকরো ছুঁড়ে তুলে আনার চেষ্টা করছে আটকে পড়াদের। ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়ক, সুড়ঙ্গ কিংবা টানেলে কেউ আটকা পড়লে শুরু হয় আরো কঠিন অভিযান। পাথর ও লোহার ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে আধুনিক কাটার ও উদ্ধার সরঞ্জাম। হামাগুড়ি দিয়ে টানেলে ঢুকে বের করে আনা হচ্ছে আটকে পড়াদের। আহতদের কাঁধে করে বয়ে আনছেন উদ্ধারকারীরা। শুধু স্থল ও আকাশপথে উদ্ধারই নয়, নিখোঁজদের সন্ধানে ব্যবহার করা হচ্ছে ড্রোন। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলো আকাশ থেকে পর্যবেক্ষণ করে শনাক্ত করা হচ্ছে আটকে পড়া মানুষ ও ক্ষতিগ্রস্ত অঞ্চল। সেই তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হচ্ছে পরবর্তী উদ্ধার অভিযানের। চৈতি রয়, নিউজ 24। নেপালে প্রতিটি প্রলয়ঙ্কারী বন্যার পর একই প্রশ্ন সামনে আসে বারবার। দেশটি কেন আগে ভাগে কোনো আভাস পায় না? আসলে তিব্বত অঞ্চলের জলবায়ু বা হিমবাহ সংক্রান্ত তথ্য পাওয়ার কার্যকর দ্বিপক্ষীয় ব্যবস্থা তাদের নেই। চীন মাঝে মধ্যে ভারী বৃষ্টির আগাম সতর্কতা দেয়, তবে হ্রদ ফেটে পড়ার মতো ঘটনা কেবল বৃষ্টির ওপর নির্ভর করে না। এমন ঘটনা ইতিহাসে ঘটেছে বহুবার। হিমবাহের বরফ গলে যাওয়া, হ্রদ ফেটে পড়া কিংবা আগাম সতর্কবার্তার ব্যবস্থার অভাব নেপালের জন্য সাময়িক সংকট মনে হতে পারে, কিন্তু এর বাইরে দেশটির এমন একটি ভৌগোলিক ও কাঠামোগত দুর্বলতা রয়েছে যা একেবারেই চিরস্থায়ী। বাস্তবেও তার প্রমাণ মিলেছে। নেপাল চীন সীমান্তের রসুয়াগাড়ি ক্রসিং এর কাছেই অবস্থিত তিমুরে কাস্টমস ফাঁড়িটি গত 13 মাসে দুবার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইতিহাস বলছে প্রায় 450 বছর আগে নেপালের সেতিকোলা নদী অববাহিকায় মাছাপুচ্ছ্রে হ্রদের প্রাকৃতিক বাঁধ ধসে পড়েছিল। সেই ধস পোখরা উপত্যকাকে প্রায় 50 থেকে 60 মিটার গভীর ধ্বংসস্তূপে ঢেকে দিয়েছিল। ICIMODর গবেষণা অনুযায়ী 2000 সালের পর থেকে হিমালয়ের হিন্দুকুশ পর্বতমালায় হিমবাহের বরফ গলে যাওয়ার হার প্রায় দ্বিগুণ হয়েছে। আর বিশ্বব্যাংক বলছে দেশটিতে অতীতে হিমবাহ হ্রদ ভেঙে মোট 24টি বড় বন্যার ঘটনা ঘটেছে। UNDP 2020 সালের জরিপ অনুযায়ী কোশি, গণ্ডকী ও কর্ণালী নদী অববাহিকায় সব মিলিয়ে হিমবাহ হ্রদ আছে 3624টি, যার মধ্যে 47টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে এত উদ্যোগের পরও সীমান্ত জুড়ে তাৎক্ষণিক সতর্কবার্তা দেওয়ার মতো কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। নেপালের চলতি সপ্তাহের এই বিপর্যয়ই এর সবচেয়ে বড় প্রমাণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে নদীতে গোসলে নেমে 5 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে চরচাকলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। এদিকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সন্তানদের হারিয়ে স্বজনদের আহাজারি, 5 শিশুকে হারিয়ে চরচাকলা গ্রামে চলছে শোকের মাতম।
দুপুরে নদীতে গোছলে নামে পাশাপাশি বাড়ির 5 শিশু। তারা সম্পর্কে মামাতো, ফুফাতো ও চাচাতো বোন। একজন পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য অন্যরা এগিয়ে যায়। এ সময় একে একে 5 জনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের নিথর দেহ উদ্ধার করেন। শরীফুল ভাইয়ের একমাত্র ছোট মেয়ে শরীফা এবং তারই বোন খাদিজা, তারও 2টা মেয়ে সুরাইয়া এবং সুমাইয়া, স্ত্রীর 4 ছেলে, ওরও 2টা মেয়ে রয়েছে। সে একজন ডুবেছে, আরেকজনকে ধরতে গেছে, আরেকজন ডুবেছে, আরেকজন ধরতে গেছে, 1-2 করতে করতে 5টা গেছে, 5টাই ডুবে মরে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে সন্তানহারা পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আপাতত তাদেরকে দাফন কাফনের সহযোগিতার জন্য কিছু আর্থিক সহযোগিতা করা হবে, পরবর্তীতে তাদেরকে আরো সহযোগিতা করা হবে এবং আমরা চেষ্টা করব সব দিক থেকে, আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। নদীটি পদ্মার শাখা নদী, যা স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। বর্ষা বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে চাষাবাদ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের একটি বারে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল ওই বারটি, আর এই ঘটনার তদন্ত চলছে। এদিকে রাশেদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন তার স্বজন এবং এলাকাবাসী। সহকর্মী ইরফানুল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার শহরের রেনেসা হোটেলের বারে বসে মদ পান করছিলেন কয়েকজন যুবক। হঠাৎ কথা কাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষের। এরপর সঙ্গে যোগ দেন 2 পক্ষের আরো কয়েকজন। বার কর্তৃপক্ষ বলছে হঠাৎ সংঘর্ষের এক পর্যায়ে নাজিবুল হক রাশেদকে ছুরিকাঘাত করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। আমরা বিলটা নিয়েছি, বিল দিয়ে দেবে এই মুহূর্তে তারা একজনকে যারা মারছে এমনি গ্লাস দিয়ে বাড়ি মারছে আর নিয়ে আইসি। পরে রাশেদের পক্ষের লোকজন হামলাকারী সালমানকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়, সেখানেই মৃত্যু হয় তার। পুলিশ বলছে বারটির কোনো অনুমোদন নেই। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বারের যে মাদকাসক্ত হয়ে যেন অপ্রীতিকর ঘটনা বা হত্যাকাণ্ডের মতো ঘটনা করেছে না পারে, এই বিষয়ে আমরা অভিযান চলবে এবং এটার বিষয়ে আমরা যথেষ্ট সতর্ক থাকবো। অন্যান্য সংস্থা দ্বারা এই লাইসেন্সের সাথে অথরিটির সাথে জড়িত তাদেরকে আহ্বান করবো, তারা যেন এই বিষয়ে তাদের যথাযথ ভূমিকা পালন করে। এদিকে রাশেদ হত্যার বিচারের দাবিতে বাদ জুমা বিক্ষোভ করেছেন তার স্বজন ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পর এবার পুলিশের হাতে নাটকীয়ভাবে ধরা পড়েছে তার আরেক সহযোগী শুটার মোবারক ওরফে কালা মোবারক। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 4টি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন সহ বেশ কিছু গুলির খোসা। মোবারক রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যার মূল শুটার বলে জানায় পুলিশ। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাউজানের যুবদল নেতা মাসুদকে হত্যার সময় দলবল নিয়ে এভাবেই গুলি ছুটতে দেখা যায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী কালা মোবারক ওরফে শুটার মোবারককে। ফটিকছড়ির জামাল ও চট্টগ্রাম শহরের আরেক সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যারও আসামি এই মোবারক। ফটিকছড়ি থেকে তাকে আটক করার সময় পুলিশের ধারণ করা ভিডিওতে দেখা যায় ঘরের ভেতর হাত করা পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন একজন। পুলিশের আত্মসমর্পণের আহ্বানের পর আড়াল থেকে বয়স্ক একজনের হাতে অস্ত্র তুলে দেয় মোবারক। পরে 3 সহযোগী সহ মোবারককে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে মোবারকের সাথে গুলি বিনিময় হয়েছে বলে জানায় পুলিশ। সে উপস্থিতি যখন টের পায় তখন কিন্তু এই যে ঘরের ভিতর থেকেই সে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলিও করে। তো যাক, একটা পর্যায়ে যখন বুঝে ফেলে যে আসলে পালানোর সুযোগ নাই বা পুলিশও চারিদিকে ঘিরে ফেলেছে এবং তাকে হয়তোবা তার ক্ষতি হবে বড় ধরনের, এরকম একটা বুঝতে পেরে সে কিন্তু ওইখানে থেকেই কথাবার্তা বলে সারেন্ডার করে বা আত্মসমর্পণ করে ভিতর থেকে, যে সে আর গুলি চালাবে না, তাকে যেন না মারা হয়। অভিযানে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তল নগরের কোতোয়ালি থানার লুট হওয়া সরকারি অস্ত্র বলে প্রাথমিক ধারণা পুলিশের। পুলিশের এমন অভিযানে গ্রেপ্তারের পর আইনের ফাঁকফোকরে আসামিরা বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছেন বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে, তাদের সশরীরে উপস্থিত থেকে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চিহ্নিত করতে হবে এবং নির্দিষ্ট স্থানে তাদের যথাসময়ে আঘাত হানতে হবে।
মোবারক বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী এবং বাহিনীর প্রধান শুটার হিসেবেও পরিচিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর 7 জন এবং রাজশাহী নাটোরে 2 জনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আর এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন সর্বস্তরের মানুষ। যেন আকাশ ভেঙে নেমে এসেছে দুঃখ, কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। সংসারে সচ্ছলতা আনতে যারা প্রবাসে পাড়ি দিয়েছিলেন, আজ তারা ফিরে এসেছেন কফিনবন্দি হয়ে। নওগাঁর আত্রাইয়ে ফিরেছেন সৌদিতে আগুনে নিহত 7 প্রবাসী। প্রতিটি কফিনের সঙ্গে ফিরেছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। কোনোদিন মারা যায় না, আত্রাইতে কখনো আসে না। আর এই কারণে পুরো আত্রাইবাসী মর্মাহত, আমরাও মর্মাহত। সন্তান না থাকলে মায়ের কি জ্বালা এখন মাই বোঝে এবং তার ছেলে সন্তানেরাই বুঝবে, এছাড়া কেউ বুঝবে না। খুব দুঃখজনক বা কষ্ট। আমার ভাই আমি নিতে যাচ্ছি, আরো ভাই তাদের পরিবার থেকে ভাই বা ভাইস্তা তার বাপে তার ছেলে নিতে যাচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কলেজ মাঠে একসঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেয় শত শত মুসল্লি। একে একে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বাদ জুম্মা পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। একই চিত্র নাটোরের রবিউলের বাড়িতেও। মরদেহ আসার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে মহিষডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দীর্ঘ 4 বছর থেকে বিদেশ ছিল সৌদি আরবে। অগ্নিকাণ্ড ইনি মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। এখানে যে অনেক কষ্ট দুঃখের মধ্যে ছিল, বাবা মার স্বপ্ন ছিল, ওনার বাবার স্বপ্ন ছিল আমার ছেলে ওখানে তো ইনকাম করবে, কিছু রোজগার করবে। এছাড়া একই ঘটনায় রাজশাহীর বাগমারার মরুগ্রামের শ্যামলউদ্দিন মাঝিরও জানাজা দাফন সম্পন্ন হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 6টি মামলার রায় ঘোষণা হয়েছে, অপেক্ষায় আরও 2টি মামলা। আর 25টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। আসামিদের সম্পৃক্ততা অনুযায়ী সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। মাহমুদ হাসানের প্রতিবেদন। 24-এর পট পরিবর্তনের পর জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ পর্যন্ত এসেছে 6টি মামলার রায়। প্রথম রায় আসে 2025 সালের 17 নভেম্বর। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পান 5 বছরের কারাদণ্ড। সবশেষ 30 জন জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার মধ্য দিয়েই জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত 6ষ্ঠ মামলার রায় ঘোষণা হয়। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারাধীন রয়েছে 25টিরও বেশি মামলা, আসামি 3 শতাধিক। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলের গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগের মামলাও রয়েছে। 2টি ট্রাইব্যুনাল মিলিয়ে 25টির অধিক মামলা এখন বিচারাধীন আছে। তার মধ্যে বেশ কয়েকটি মামলা সাক্ষ্য একদম শেষ পর্যায়ে, বেশ কয়েকটি মামলা সাক্ষ্য উপস্থাপন শুরু হয়েছে বা বেশ কয়েকটি মামলা অভিযোগ গঠন হয়েছে। আর আমাদের হাতে বেশ কয়েকটি অভিযোগ আছে যেগুলো আমরা পর্যালোচনা করছি। অতি শীঘ্রই আপনারা সেগুলোর ফরমাল চার্জ দাখিল হিসাবে দেখতে পাবেন। রায়ের অপেক্ষায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলা, ওবায়দুল কাদের সহ 7 জন ও কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের মামলার রায় যে কোনো দিন। প্রসিকিউশনের পক্ষ থেকে যে সকল ডকুমেন্টারি এভিডেন্স, তাদের কথোপকথন, কল রেকর্ড এবং সাক্ষ্য উপস্থাপন করেছি, তাতে আমরা আশা করছি যে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে প্রত্যেকটি অভিযোগেই সর্বোচ্চ শাস্তি দিবেন এবং প্রসিকিউশন সেটাকে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যাত্রাবাড়িতে একজন পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম ভুইয়া, যাকে খুব কাছ থেকে আরেকজন পুলিশ অফিসার গুলি করে হত্যা করেছে, এই মামলাটিও সাক্ষ্য গ্রহণ উপস্থাপন শেষ হয়েছে। এখন যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারণ আছে। আগস্টের সেই রক্তাক্ত অধ্যায়ের বিচার এখনো শেষ হয়নি। প্রশ্ন, বাকি মামলাগুলোর বিচার কত দ্রুত শেষ করে অপরাধের দায় নির্ধারণ করতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণিল শোভাযাত্রা। বিকেলে হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে এই বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটির বিশেষ আকর্ষণ ছিল ঢাকার শুরু ও বিকাশে অবদান রাখা ঐতিহাসিক ব্যক্তিদের রূপায়ণ। শোভাযাত্রা শেষে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ঢাকার ইতিহাস ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সময়োপযোগী আয়োজন করা হয়, যা মাসব্যাপী আয়োজন করা হয়েছে। আগামী মাস থেকে ঢাকার যে ঐতিহাসিক স্থানগুলো আছে এই ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য প্রতি শনিবার এই সমস্ত স্থানগুলো পরিদর্শনের জন্য 2টা বাস প্রত্যেকটা স্কুলকে দেখার জন্য ব্যবস্থা করবে। বন্দরনগরী চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল। নির্দলীয় নির্বাচন হলেও দলীয় প্রার্থী ঠিক করতে মাঠে তোড়জোড় চালাচ্ছে বিভিন্ন দল। কোনো দল ইতিমধ্যে প্রার্থী ঠিকও করে ফেলেছে। সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে এ নিয়ে বিস্তারিত। আগামী নভেম্বর মাস থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনের খসড়া তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, 4 স্তরের নির্বাচনে মোট ভোটার 1,15,00,000-এর বেশি, ভোট কেন্দ্র 4,200-এর বেশি এবং 22,000-এর বেশি ভোট কক্ষ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 14টি পৌরসভার জন্য আমরা 219টি ভোট কেন্দ্র আমরা নির্ধারণ করেছি, এর উপর দাবি আপত্তি চলবে। আর সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের জন্য আমরা 725টি ভোট কেন্দ্র নির্ধারণ করেছি, এগুলির উপর একটি দাবি আপত্তি চলবে এবং শুনানি শেষে একটি চূড়ান্ত ভোট কেন্দ্র আমরা খসড়া হিসেবে মাননীয় কমিশন আমরা প্রেরণ করব। নির্বাচন কমিশন চূড়ান্ত আকারে ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ করবে। এছাড়া খসড়া তালিকা প্রকাশের পর এবার ভোট কেন্দ্র নিয়ে অভিযোগ তদন্তের কথাও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড় শুরু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি ও জামাত। সিটি কর্পোরেশন নির্বাচনে জামাতের প্রার্থী বাছাই শেষ হলেও এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি বিএনপির। ক্লিন ইমেজ, জনসম্পৃক্ততা যার সাথে সবচেয়ে বেশি অতুলনীয়, এই ধরনের ব্যক্তিদেরকে দল বাছাই করে নেবে। সর্বপর্যায়ে আমাদের নেতৃত্ব বাছাই করা হয়েছে। শিডিউল হলেই আমরা ইনশাআল্লাহ স্থানীয় নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারব। এদিকে ভোটাররাও চান দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নগরপিতা বেছে নিতে। আমাদের কাছে এখন বর্তমান চেয়ারম্যান নাই রানিং, আমরা ওই পাবলিক কষ্ট পাইতে আছে প্রশাসক খাওয়াতে। এখন তো মোটামুটি কাজ চলতেছে পরিষদে, যে চেয়ারম্যান আসলে তো আরো দ্রুত কাজ হবে। নির্বাচনটা হয়ে যাক, কারণ আমাদের এখানে জনগণ অনেক কিছু ফেস করতেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি সাধারণ ও 14টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার 19,58,905 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,91,630 এবং নারী ভোটার 9,67,224 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।